বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ পূর্ববিধান 1943, পুলিশ পূর্ববিধানের অধ্যায় হলো 26টে, 1 থেকে 1290 পর্যন্ত বিধি আছে। এর মধ্যে আমরা 80 থেকে 90টা বিধি আলোচনা করব। আমরা আপনাদের সাথে এই পিআরবি আলোচনার শেষ মাঝামাঝি অবস্থান করছিলাম বা করতেছি। আজকের থেকে কমা শুরু করবো, হয়তো 40টা মতো আপনাদের জন্য পড়া এবং বাকি 40টা অচিরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একের খতে বলছে অফিসার বলতে সমস্ত পুলিশ সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। অফিসার বলতে সমস্ত পুলিশ সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। 33 ধারা জনসাধারণের সাথে যখন পুলিশ অফিসার এবং জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক, জনসাধারণের সাথে পুলিশের ভালো সম্পর্ক রাখতে হবে। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এএসপি থেকে তদূর্ধ্ব পুলিশ অফিসারের বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 35 পুলিশ আইনের 5 ফৌজদারি কার্যবিধি 1852 সালের 12 ধারা। এই 3টে মিলেই লিখবেন। যদি স্পেশাল বিশেষ পুলিশ আছে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা উত্তর করবেন। এছাড়াও আসেন 68 প্রবিধান কেস ডায়েরি। 68 প্রবিধান কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি আইন 172, ফৌজদারি কার্যবিধি আইন 172। এরপরে আসবেন 86 পুলিশ জনকল্যাণমূলক কাজ অংশগ্রহণ করবে। 86 পুলিশ জনকল্যাণমূলক কাজ অংশগ্রহণ করবে এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। 87 পুলিশ অফিসার কোনো চাঁদা তুলতে পারবে না। পুলিশ অফিসার কোনো মসজিদ, মন্দির, গির্জা, ধর্মীয় সমাবেশের জন্য টাকা তুলতে পারবে না। এরপরে আসেন 88 অস্ত্র হইতে অব্যাহতিকরণ। পুলিশ সদস্য বা অফিসারদের অস্ত্র হইতে মওকুফ করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে, যা অস্ত্র আইন 1 খ। এছাড়াও 1012 পুলিশ প্রবিধান 1012 88। 106 পুলিশ অফিসার সরকারি, আমরা যারা পুলিশ সবাই সরকারি চাকরি করি এবং আমরা সরকারি নীতির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। 106 সরকারের নীতির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। 106 সরকারি নীতির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। 108 কি বলছে সত্য ভুলে গেলাম। 108 হচ্ছে 108 বলছে সরকারি, 108 হলো সরকারি নীতির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। আর 106 হচ্ছিল সরকারি আচরণ বিধিমালা। 106 বলেছে 106 সরকারি আচরণ বিধিমালা আমরা মেনে চলবো, কারণ আমরা সবাই সরকারি কর্মচারী। পুলিশ প্রবিধান 106 আমরা সবাই সরকারি আচরণ বিধিমালা মেনে চলবো। এর জন্য একটা আইন আছে, সেই আইন বিধিবিধান আমরা যদি ব্যত্যয় যেন না ঘটে। 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না, সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109 টাকা ধার লেনদেন। এই টাকা ধার লেনদেন কোনো ব্যাংক, ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এছাড়াও কোনো ব্যক্তি যেখানে কর্মরত আছেন অথবা ব্যক্তিবর্গের নিকট থেকে জমি ক্রয় করতে পারবেন না। এইগুলো কিন্তু চরম অপরাধ, দুর্নীতিমূলক অপরাধ। সংজ্ঞার পরে একটু ব্যাখ্যা করলাম, এটা আমাদের প্রায় অহরহ হয়। 110 নিলামে অংশগ্রহণ। ডিআইজির অনুমতি ব্যতীত কোনো পুলিশ সদস্য নিলামে অংশগ্রহণ করতে পারবে না। এবং ক্রয় বিক্রয়, এখানে নিলামের ক্রয় বিক্রয় সম্পর্কে বলছে, নিলামের ক্রয় এবং বিক্রয় অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে আসেন 117 সকল পুলিশ অফিসারই ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। সকল পুলিশ সদস্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ। 118 অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 120 অপরাধের সংবাদ ঊর্ধ্বতনকে অবগত করা। অপরাধের সংবাদ
ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করানো। 120-এর পরে কত? 141 পুলিশ আইনের 31 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 142 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেবেন এবং তা ছত্রভঙ্গ হইবে। পুলিশ আইনের 30-এর কয়ের 1 ফৌজদারি কার্যবিধি 127-এর 127 তাহলে কি 143 পুলিশ প্রবিধান পুলিশ আইনের 30-এর কয়ের 1 এবং ফৌজদারি কার্যবিধি আইন 127। এরপরে 143 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করবেন। এরা পুলিশ 143 পুলিশ প্রবিধান 143 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ পুলিশ আইনের 30-এর কয়ের 2 ফৌজদারি কার্যবিধি 128 ফৌজদারি কার্যবিধি 128 দ্বারায় বলা আছে। এরপরে চলে যান 145 সশস্ত্র পুলিশ মোতায়েন সাধারণত যদি কোনো জায়গায় বেআইনি সমাবেশ দাঙ্গা বা হওয়ার সম্ভাবনা আছে হতে পারে, এই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ তার থানা এলাকার যে ওই অস্ত্রগুলি আছে ওখান থেকে কনস্টেবলদের সজ্জিত করে ওই জায়গা নিরাপত্তা বিধান নিশ্চিত করবেন। ওখানে দায়িত্বে থাকবেন হেড কনস্টেবল, জুনিয়র সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর। এরপরে আসেন 151 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের ভূমিকা। সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের ভূমিকা এখানে আপনাদের সাথে ছোট করে বলছিলাম, মনে রাখবেন। 152 সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সঙ্গে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার কখন কখন করা যাবে সেই সম্পর্কে বিধি। এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে আত্মরক্ষার ক্ষেত্রে 96 থেকে 106, বেআইনি সমাবেশ 127 থেকে 128। এছাড়াও গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর 3 বিধি 3 ধারা 46-এর 3 ধারা। এরপরে আসেন 54 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বের করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয় 154। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয়। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যাবলী। আজকের আলোচনা 156 আমি আপনাদের জন্য নোট করছি, এই নোটটা আপনারা শুনবেন। আর 157 একটু বড় সাইজের আছে, প্রথম 3-4টে কথা লিখবেন। যেমন আপনাদের জন্য বড় ধরনের একটা প্রশ্ন আছে 703 স্কোয়াড কমান্ডার, 696 না 95 গার্ড ডিউটি। এইখান থেকে আপনারা যেমন বুঝে লেখেন ওই বৃহৎ জিনিসকে ক্ষুদ্রতম করে লিখবেন প্রশ্নের মান বুঝে। আর যদি বড়ই লিখতে মনে চায় এই জাতীয় প্রশ্ন সবার লাস্টে উত্তর করবেন। এই জাতীয় প্রশ্ন যেটা আপনার কাছে রচনামূলক মনে হয়, কম বেশি করা যায়, সেটা লাস্টে লিখবেন। ঠিক আছে? তারপরেও ছোট করার চিন্তা ভাবনা এবং ছোট করার পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনারা সহযোগিতা করেন বলেই আমাদের এই ক্লাসের পরিবেশ এত সুন্দর এবং দীর্ঘ 1 বছর বেশি সময় ধরে আপনাদের সাথে, আপনারা তো 1 বছর না, আপনারা 2 মাস, 2 মাস থাকবেন আর কি। আর বাকি আমার নিরস্ত্র 1 মাস নিরলস পরিশ্রম করছে 1টা বছর, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদের পরিশ্রম আপনাদের থেকে বেশি, কারণ আমার ক্লাসের টাইম কখনো 12টা, কখনো বিকাল 3টা, কখনো 8টা, কখনো রাতের 9টা, বুঝছেন? তারপরেও তারা লাগে থাকে। আগামীকাল তাদের ক্লাস রাত 9টায়। আমি মোবাইল ডিউটি করে আসার পরে ওদের সাথে আলোচনা শতভাগ উপস্থিতি থাকে তারা। ঠিক আপনারাও আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, কারণ যার যার প্রমোশন তার।
এখন আসেন 156 দ্বারা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে করণীয়, আপনারা সবাই এখানে অফিসার এবং অফিসার হবেন। কেউ উপরে যাবেন, উপরে ছাড়া নিচে যাওয়ার সুযোগ নেই। আমাদের আল্লাহর রহমতে আমরা সবাই উপরেই যাব। এই উপরে গেলে আপনিও এই দায়িত্বভার করতে পারেন। এখন আপনি অধিনায়ক, খালি বিসিএস যে অধিনায়ক হবে এরকম নয়, আপনি ইনচার্জ, আপনি দলের অধিনায়ক। এমন কোনো সুনির্দিষ্ট কথা বলা নাই যে অমুক গেজেট অফিসার থেকে বা অমুক অফিসার থেকে আপনার এই অধিনায়কের দায়িত্ব। আপনি যদি দলের প্রধান থাকেন, আপনি ওইখানকার অধিনায়ক। এই চিন্তা করে পড়বেন, প্রশ্নের উত্তর করবেন। তদন্তের কাজ আপনি নিজেকে দারোগা মনে করবেন, ওসির কাজ আপনি নিজেকে ওসি মনে করবেন। তাহলে দেখবেন প্রশ্নের উত্তর সহজ আসছে এবং আপনার ব্রেনে সহজে রিসিপশন আসবে ইনশাল্লাহ, এ আমার বিশ্বাস। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশ কি কি করবে খেয়াল করেন। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফেলাইছেন, গুলি আপনার কাছ থেকে যখন বাড়া গেছে রাইফেল থেকে, আর আমার আপনার কথা শোনে না। 1 নম্বরে লিখবেন অধিনায়কের কাজ কি। আমি অধিনায়কের কাজ বলবে, যদি কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যু ব্যক্তিকে মর্গে পাঠাবেন, আহত ব্যক্তিকে হাসপাতালে। মৃত্যু ব্যক্তিকে মর্গে, আহত ব্যক্তিকে হাসপাতালে। মৃত্যু ব্যক্তিকে মর্গে, আহত ব্যক্তিকে হাসপাতালে। 2 নাম্বার, গুলির খোসা সংগ্রহ করবেন, ইস্যুকৃত গুলির সাথে মিলিয়ে দেখবেন। গুলির খোসা সংগ্রহ করবেন, ইস্যুকৃত গুলির সাথে মিলিয়ে দেখবেন। বুলেটের খোসা সংগ্রহ করবেন, বুলেটের ইস্যুকৃত বুলেটের সাথে মিলিয়ে দেখবেন। 3 নম্বরে কি লিখবেন, সংশ্লিষ্ট প্রতিবেদন, সংক্ষিপ্ত প্রতিবেদন, অনুলিপি। সংক্ষিপ্ত প্রতিবেদন বা অনুলিপি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং আইজিকে অবহিত করবেন বা ফোনে জানাবেন। আপনি অধিনায়ক, আপনি সংক্ষিপ্ত প্রতিবেদন বা অনুলিপি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। আপনি অধিনায়ক, পুলিশ অফিসার কর্তৃক প্রতিবেদন প্রেরণ করবেন। আপনি পুলিশ অফিসার, আপনি অধিনায়ক, আপনি পুলিশের কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করবেন। এই 4টে কথাই। তাহলে সহজে হইল কীরকম, 156 দ্বারা আপনি গুলি ছুটে মারছিলেন, গুলি তো মারছিলেন 155। এরপরে পরবর্তী কাজ হচ্ছে, যদি আপনার গুলি বা বুলেটে কেউ মারা যায়, মৃত্যু ব্যক্তিকে মর্গে, আহতকে 1 নম্বরে লিখবেন। মৃত্যু ব্যক্তিকে মর্গে, আহত ব্যক্তিকে হাসপাতালে। মৃত্যু ব্যক্তিকে মর্গে, আহত ব্যক্তিকে হাসপাতালে। পরে লিখে নিয়ে নেবেন, লেন না। গুলির খোসা সংগ্রহ করবেন, গুলির খোসা সংগ্রহ করবেন, ইস্যুকৃত গুলির সাথে মিলায় দেখবেন। তাহলে গুলির খোসা বা বুলেটের খোসা সংগ্রহ করবেন, ইস্যুকৃত বুলেটের সাথে মিলিয়ে দেখবেন। এরপরে 4 নম্বর, সংক্ষিপ্ত প্রতিবেদন। সংক্ষিপ্ত প্রতিবেদন বা অনুলিপি অথবা টেলিফোন যোগে আপনি পুলিশ সুপার, পুলিশ কমিশনার যদি মহানগর হয় এবং ডিআইজি এবং আইজি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। আপনি যেহেতু পুলিশের অধিনায়ক, তাহলে অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক প্রতিবেদন প্রেরণ করবে। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক প্রতিবেদন প্রেরণ করবে। আপনাদের এখানে 151, 152, 153, 154, 155, 156 আর 157। 157তে প্রশ্ন কিন্তু আপনাদের পূর্বে আসছিল, আবারও আসতে পারে, কিন্তু এইটা কেন যে দেশে আমার জানা নেই। ঠিক আছে, এটা একটা বড় ধরনের কাজ, কিন্তু অল্প করে যদি পড়তে চান পড়তে পারেন। ঠিক আছে, অনেক বড়খানি অধ্যায়ের বিষয় আলোচনা করছে, সংক্ষেপে বলবো। 157, এই যে আমরা গুলি নিক্ষেপ করলাম, আপনি প্রথম হলো 151 ম্যাজিস্ট্রেট ছিল আমাদের সাথে, 152 অধিনায়কের কার্যক্রম করছেন, 153 আপনি কোন কোন জায়গায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন সে সম্পর্কে ধারণা দিয়েছে। 154 কি আছে, আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে কি ধরনের কার্যক্রম করবেন সেই সম্পর্কে বলছে। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন তখন কি করবেন সে সম্পর্কে 155। 156 আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরে কি কি করলেন সে সম্পর্কে আলোচনা। এখন আসেন, এই যে আপনার গুলির বর্ষণ হলো, এই বুলেট যে আপনি নিক্ষেপ করলেন, এর জন্য নির্বাহী তদন্ত হবে। এই তদন্ত হবে কি, নির্বাহী তদন্ত। এই তদন্ত হলো 157 নির্বাহী তদন্ত। পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে নির্বাহী তদন্ত। এই নির্বাহী তদন্ত কি হবে আমি আপনাদের সাথে রিডিং পড়ি আর অল্প অল্প করে বলবো। যখন পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকেন তখনই গুলি বর্ষণের যুক্তিসঙ্গত হয়েছে কিনা
প্রবিধান অনুসারে আপনি গুলিবর্ষণ করেছেন কিনা এই বিষয়ে আপনার একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত অনুষ্ঠিত হবে। মানে আমি আপনি পুলিশ যে বা অধিনায়ক ম্যাজিস্ট্রেট ছিল, ম্যাজিস্ট্রেটও আমাদের সাথে ছিল, সব মিলেই যখন আমরা গুলিবর্ষণ করে ফেলছি, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফেলাইছি বা ব্যবহার করা হয়েছে, তখন আমাদের এই কাজ পুলিশ প্রবিধান অনুসারে করা হয়েছে কিনা, বিধি ও বিধান সঠিক আছে কিনা, এর জন্য একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত কমিটি প্রথমে লিখবেন 157 ক পুলিশ প্রবিধান করা অনুসারে গুলিবর্ষণ করা হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত অনুষ্ঠিত হবে। তাহলে কি লিখলেন? পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রবিধান অনুসারে হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত অনুষ্ঠিত হবে, এই লিখলেন। 2 নম্বরে এখন আসেন 1 2 করে, এই রোমান সংখ্যার ক এর পরে খ গ আছে, এটা লিখলে ভুলে যাবেন। ধারাবাহিকভাবে বলি, 1 2 3 করে লেন, ক খ দিয়ে লেখেন, এ বি দিয়ে লেখেন, কিন্তু ক এর 1 2 খ এর 2 3 এ লিখলে ভুলে যাবেন। এইগুলো ওইভাবে স্যারেরা দেখে না, এটা অন্য ইসের তদন্ত না, এটা 1 2 3 করে আপনি আপনার খেয়াল খুশি মতো লিখবেন। এরপরে আসেন, যদি একজন জেলা ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন, যদি একজন জেলা ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার গুলিবর্ষণের সঙ্গে জড়িত থাকে, তাহলে কি বলছে? একজন জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সর্বোচ্চ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ওনার নিচের র্যাঙ্কের লোক, একজন পুলিশ সুপার, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একজন অতিরিক্ত পুলিশ সুপারের নিচের পদের যদি গুলিবর্ষণের সঙ্গে জড়িত থাকেন, আপনারা জানেন 151, 152, 151 ম্যাজিস্ট্রেট ছিল, 152 আমাদের ওই অধিনায়কগুলোর ভূমিকা পালন করছে পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার। তারা যখন গুলিবর্ষণ করছে তাহলে আমাদের সঙ্গেই তারা জড়িত, তখন তাদের জন্য পুলিশ কমিশনার কর্তৃক তদন্ত হবে। পুলিশ কমিশনার কর্তৃক মানে কিরা? এই যে মহানগরের যিনি পুলিশ কমিশনার, এই পুলিশ কমিশনার ওই ঘটনার কিভাবে গুলিবর্ষণ করছেন, কেন করছেন, তার তদন্ত করবেন পুলিশ কমিশনার। শর্ট করে বলবেন, দাঁড়ান, তার পুলিশ কমিশনার একটু শেখেন, তাহলে ভালো হবে না। 2 নম্বরে বলছে, যদি একজন ম্যাজিস্ট্রেট বা সহকারী পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেটের বর্ণনা আপনারা জানেন, ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারার সময় ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা দিয়েছিলাম। ফৌজদারি কার্যবিধি আইনের 10, 11 ধারা এবং 12 ধারা সম্পর্কে আপনাদের ম্যাজিস্ট্রেট সম্পর্কে ধারণা আছে। তাহলে প্রথমে দেখেন যে ম্যাজিস্ট্রেটের নাম বলছি, ওনারা কিন্তু আমাদের পুলিশ সুপার এবং জেলার সর্বোচ্চ কর্মকর্তা এবং দ্বিতীয় কর্মকর্তা, ঠিক আছে? এই জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরা কিন্তু দ্বিতীয় লেভেলের লোক, এবং আমাদের পুলিশ সুপার পুলিশ বাহিনীর প্রধান জেলা পর্যায়ে এবং অতিরিক্ত পুলিশ সুপার দ্বিতীয় স্থানে অবস্থানকারী ব্যক্তি। এই 3-4 জনের লোকজন গুলিবর্ষণের সাথে জড়িত ছিল, তদন্ত করবে হলো পুলিশ কমিশনার। আর এর পরবর্তী র্যাঙ্ক দেখেন, যদি একজন সহকারী পুলিশ সুপার গুলিবর্ষণ সাথে, একজন ম্যাজিস্ট্রেট এবং সহকারী পুলিশ সুপার মানে আমাদের এএসপি আমরা যাদের বলি বা এসি, তাহলে একজন ম্যাজিস্ট্রেট বা সহকারী পুলিশ সুপার যখন গুলিবর্ষণের সাথে জড়িত থাকবেন, তবে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত হবে। তাহলে একজন ম্যাজিস্ট্রেট এবং একজন সহকারী পুলিশ সুপার যদি গুলিবর্ষণের সাথে জড়িত থাকে, তাহলে তদন্ত করবে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত হবে। সংক্ষেপে বলবেন, সাথে থাকেন, বলবানে আগে বললে তো চলেই যাবেন। 2 নম্বর, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা আমাদের নয়, বাদ। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। গুলিবার কিরা করছে, কিরা জড়িত ছিল, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই আপনার সাথে জড়িত ছিল, তখন জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। খেয়াল করছেন? তাহলে তদন্ত করছেন কিনা? জেলা ম্যাজিস্ট্রেট একজনকে মনোনীত করছে, উনি এই গুলিবর্ষণের সময় জড়িত ছিল বা দায়িত্ব পালন করছিল, কিন্তু এই জেলা ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করছেন যিনি এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এরপরে আরও আছে, আমি মনে করি এগুলো না লেখলে মেলা কথার ভিতরে কাটিয়ে সাটিয়ে বহুতভাবে আসবে না। 5 নম্বরের প্রশ্ন যদি আসে আপনারা এই পর্যন্ত লেখেন, আর যদি আরও ভালো লাগে প্রায় ব্যাপক খানিক পড়া, বুঝছেন? ব্যাপক পড়া এখানে 100 পর্যন্ত আছে, 100 পর্যন্ত বেশ বড়। যাক, অন্য একদিন বাকিটুক শুনেন, এখন লেখেন
আর নির্বাহী তদন্ত কিভাবে করবেন? 1 নম্বরে লিখবেন এই গুলিবর্ষণ যদি পুলিশ প্রবিধান অনুসারে হয়েছে কিনা এর জন্য একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে। নাম্বার 1, গুলিবর্ষণ পুলিশ প্রবিধান বা প্রবিধান অনুসারে হয়েছে কিনা এই জন্য একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে 1 নম্বর। 2 নম্বরে রাখবেন যদি এর সাথে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার জড়িত থাকে তাহলে পুলিশ কমিশনার তদন্ত করবেন। যদি একজন সহকারী পুলিশ সুপার, একজন ম্যাজিস্ট্রেট বা সহকারী পুলিশ কমিশনার জড়িত থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত হবে। এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি জড়িত থাকে তাহলে ম্যাজিস্ট্রেট যাকে মনোনীত করবেন, জেলা ম্যাজিস্ট্রেট যাকে মনোনীত করবেন যে ম্যাজিস্ট্রেটকে তিনি এর তদন্ত করবেন। এতটুকু লেগে ড্যাশ দিয়ে দেন। এরপরে আসেন 100, এরপরে সাজেশন হচ্ছে 100 কত 163 কেস ডায়েরি। 163 হচ্ছে কেস ডায়েরি বা আদেশপত্র। এই সম্পর্কে 172 খালি মনে রাখবেন। এই কেস ডায়েরি কে লিখতে পারে, কিভাবে বিস্তারিত 100 ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 172-এর সময় আপনাদের সাথে আলোচনা করছিলাম। ওই কেস ডায়েরি যদি আসে 68, 163 এবং 164 লিপিবদ্ধ করবেন। ভুল করছেন, ভুলই তো হচ্ছে 263, 264 দেখছেন। 163 হলো আদেশপত্র কমান্ড সার্টিফিকেট। আমি যখন বলি ভুল হলে বলবেন, কারণ আমি কিন্তু টার্নিংয়ে বলে ফেলা যায়, ঠিক আছে? হ্যাঁ, আমি তো বলছি ভুল হলে বলে ফেলাবেন। আমি একটু আগে বলেও ফেললাম কিন্তু আমি 263 চলে গেছি। যাক, ভুল তো মানুষই করে, আস্তাগফিরুল্লাহ। তাহলে 163 হলো আদেশপত্র কমান্ড সার্টিফিকেট। আমরা যে সিসি নিয়ে ডিউটি করি এর সাথে PRB 909 আছে। কমান্ড সার্টিফিকেট কাকে বলে, আদেশপত্র কি, কে এই কমান্ড সার্টিফিকেট নিতে পারে, ফাঁড়ির ইনচার্জ কমান্ড সার্টিফিকেট নেয় কিনা, বিস্তারিত এবং ব্যাপক আলোচনা। তো এত বড় আলোচনা আপনার MCQ নাই, জানার দরকার নাই। কমান্ড সার্টিফিকেট আমরা সাধারণত ডিউটির কাজে ব্যবহার করা হয়। কি ডিউটি দেন? পরীক্ষার ডিউটি, ফুড পেট্রোল স্কোয়াড, মানি স্কোয়াড, তারপরে হচ্ছে গার্ড ডিউটি, মোবাইল ডিউটি, ফুড পেট্রোল ডিউটি, এই সমস্ত কাজে। ছুটিতে গেলে, অসুস্থ হলে, এরকম 10-15টা বলে ফেলছেন। যদি প্রশ্ন আসে তখন আর কি কোন কাজে কমান্ড সার্টিফিকেট বা আদেশপত্র ব্যবহার করা হয়, তখন এইভাবে আপনার জানা মতে যে কটা ডিউটি করেন ওইগুলো লিখে দেবেন। আর এর সাথে PRB 909 ব্যবহার করবেন। পুলিশ প্রবিধান 163 এবং 909 পুলিশ প্রবিধানে এই আদেশপত্র কমান্ড সার্টিফিকেট CC, ঠিক আছে? এইটুকুই পড়ায় না। এরপরে 164 হলো শ্রমমূলক কাজ, আমরা যাকে ফেটিক বলি। এই শ্রমমূলক কাজ এখানে আপনাদের আবার যদি বারবার আপনারা কই মাইন্ড করবেন না, ঠিক আছে? MCQ তাইলে ভিতরে ঢুকতাম, MCQ যখনই নাই সেই জন্য আর ভিতরে যায়নি। এর উপরে 5-7 মিনিট আলোচনা করা লাগে। ওই দেখেন আগ্নেয়াস্ত্র, খুঁটি, প্যারেড গ্রাউন্ড, কোনটা আপনার আমার জন্য করার বৈধ, কোনটা করা লাগবে না, সেই সম্পর্কে MCQ আসে। আর যখন আপনি জানলেন ফেটিক বা কমান্ড হলো শ্রমমূলক কাজ 164, যেখানে ব্যাখ্যামূলক আছে আমি আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা করব এবং বুঝাবো। তাহলে 163 এলো কমান্ড সার্টিফিকেট, পুলিশ প্রবিধানের 909। এই সিসি কোন কাজে সিসি ব্যবহার করা হয়, সে কমান্ড সার্টিফিকেট কি কেন দেওয়া হয়। তারপরে যদি আসে ফাঁড়িতে, মনে রাখবেন ফাঁড়ির যিনি দায়িত্বে থাকেন ফাঁড়ির IC বলা হয়। ওই IC যদি ডিউটি যায় তাহলে কিন্তু উনি কমান্ড সার্টিফিকেট নেন না। IC যিনি দায়িত্বে থাকেন তিনি কমান্ড সার্টিফিকেট ছাড়াই ডিউটি করতে পারেন তার থানা এলাকায়। এইটুকু একটু ব্যতিক্রম আছে। এরপরে আসেন 163, 201। 201 হচ্ছে থানা। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন 154, ফৌজদারি কার্যবিধি আইন 154 থেকে থানার কার্যক্রম আর পুলিশ প্রবিধান এত সময় যাই পারলেন। এখন আমরা থানায় প্রবেশ করলাম। 6ষ্ঠ অধ্যায় থানা স্টাফদের সাধারণ দায়িত্ব বলি। এখান থেকে জাতি এক সময় আমরা কোর্টেও চলে যাব।
এভাবেই পুলিশের এইগুলো এক এক স্তরের ভাগ ভাগ করা আছে। এখন প্রথমে হচ্ছে 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যা ফৌজদারি কার্যবিধি 1898 সালের 4-এর ধারায় বলা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংজ্ঞা যখন লিখবেন অবশ্যই পুলিশ প্রবিধান 202 ব্যবহার করবেন। তাহলে বড় ধারাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এর সাথে যোগ করবেন 201 ধারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে এবং কনস্টেবল পদের উপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অসুস্থ বা অসুস্থ থাকেন বা জরুরি প্রয়োজন বা বিশেষ প্রয়োজনে তিনি বাইরে থাকেন, তাহলে ওই স্থানে যে দায়িত্ব থাকেন পরবর্তী যিনি দায়িত্ব থাকেন তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সামনে আমরা যে ধারাটা পাবো 239-এর খ, কনস্টেবল কখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়? কনস্টেবল কখনোই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না, তিনি দায়িত্বে থাকেন। হ্যাঁ, তিনি থানার দায়িত্বে থাকেন কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা নাই, যার কারণে বলছে কনস্টেবলের উপরে আর যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জের নিচে তিনি হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এতটুকুই। এরপরে আসেন 207 হলে এএসআই দায়িত্ব কর্তব্য। 207 আপনার যে র্যাঙ্ক, আপনি যে এএসআই, আপনার দায়িত্ব কর্তব্য 207-এর এএসআই এর দায়িত্ব কর্তব্য। আমি আপনাদের সাথে হালকা করে বলি, অনেক বড় করে লেখা, আপনার আসতে সময় লাগবে না। আসে যদি পরে আপনি কি করে ঠেকাবেন, আপনি তখন এইটা সংক্ষেপে লিখবেন। এএসআই দায়িত্ব কর্তব্য কি? এএসআই দায়িত্ব সহকারী সাব ইন্সপেক্টর। 207 কোনো থানায় একজন সহকারী সাব ইন্সপেক্টর নিয়োগ করার উদ্দেশ্য হলো তদন্ত সাব ইন্সপেক্টরের সকল ক্রিয়ানি এবং রুটিন মাফিক কাজ হইতে অব্যাহতি দেওয়া। মূল কথা মনে রাখবেন, একজন পূর্ণাঙ্গ সাব ইন্সপেক্টরের তার কিরানির কাজ করা এবং ওই সাব ইন্সপেক্টরের যে রুটিন মাফিক কাজ, ওই কাজের আপনি কি করবেন? সহযোগিতা করবেন বা তার সাথে কাজ করে তার কাজের সহযোগিতা করবেন। থানায় একজন সহকারী সাব ইন্সপেক্টর নিয়োগ করার উদ্দেশ্য হলো সাব ইন্সপেক্টরের সকল করণিক বা রুটিন মাফিক কাজ থেকে অব্যাহতি দেওয়া। উনি যে কাজকর্ম করেন রুটিন মাফিক তাকে সরাই দেওয়া। কারণ একটা সাব ইন্সপেক্টর 12 ঘন্টা ডিউটি করার পরে ওনার মামলার কার্যক্রম, অনেক কার্যক্রম, ওই কার্যক্রম থেকে যে আপনি অব্যাহতি মানে চলমান, ওনার কাজের সহযোগিতা করা। আপনারা এই অব্যাহতি মানে বাতিল করে না। দেখবেন যখন যুদ্ধের সংবাদ পড়ে পেপার, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ায় বলে যুদ্ধ অব্যাহত আছে, মানে চলমান আছে, তাহলে আপনি তার কাজের অব্যাহত আছেন, মানে তার কার্যক্রমের সাথে চলমান আছেন। এতটুকুই। এরপরে 2 নম্বরে লিখবেন 207-এর খ নম্বরে রাখবেন, অনেক খানিক লেখার দরকার নাই। প্রাথমিক তথ্য বিবরণী। FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ নোটবুক ব্যতীত। মানে আপনারা জানেন আমাদের থানাতে 4টে ডায়েরি আছে: প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক। এই 4টে বই, এই 4টে নোট, এই 4টে ডায়েরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কারোর ইন্টারফেয়ার করার সুযোগ নাই। এগুলো তারাই অফিসার ইনচার্জ নিয়ন্ত্রণ করেন। এখন তালিকানে কি বলছে? এই 4টে খাতা ব্যতীত সাব ইন্সপেক্টরের সকল করণিক এবং রেজিস্টারের জন্য দায়ী থাকবেন। আপনাদের কাছে 4টে ডায়েরির কথা বলার কারণ, এই 4টে ডায়েরিতে জানেন ওই যতই দেখেন জেনারেল ডায়েরি এএসআই বা এসআই লিখতেছে, কিন্তু এটা লেখার সম্পূর্ণ এখতিয়ার ক্ষমতা অফিসার ইনচার্জের। তাহলে প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি এবং ভিলেজ ক্রাইম নোটবুক, এখন যেমন CDMS মনে হয় বলে। তাহলে এই 4টে ব্যতীত সহকারী সাব ইন্সপেক্টর সকল করণিক এবং রেজিস্টারের জন্য দায়ী থাকবেন। আমি সরাসরি কাজ করতে দেখতেছি আমাদের নামে বিভিন্ন জনের নামে বিভিন্ন ডায়েরি বন্টন করা আছে, কিন্তু এই যে 4টে ডায়েরি পড়লাম, এই 4টে ডায়েরি বাদে। তাহলে প্রথম কাজ কি পারলাম? সাব ইন্সপেক্টরের সমস্ত করণিক এবং রুটিন মাফিক কাজের সাথে অব্যাহত থাকা বা তার সহযোগিতা করা। 2 নম্বরে সমস্ত সহকারী সাব ইন্সপেক্টর সকল করণিক এবং রেজিস্টারের জন্য দায়ী থাকবেন। তাহলে কয়টা রেজিস্টার? এখন 4টে রেজিস্টার বাদ দিছি। 4টে রেজিস্টার বাদে
আর বাকি মনে হয় 70-80 রেজিস্টার আছে। আমি দেখছি কালকে এক একজনের নামে এক এক রেজিস্টার আছে, সেই রেজিস্টার আপনারা দেখভাল করবেন। ঠিক আছে, এই লোকগুলো 2 নম্বর। গ নাম্বার লিখবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কনিষ্ঠ সাব ইন্সপেক্টর কেউ যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ থাকেন, তখন ফৌজদারি কার্যবিধি আইনের 4-3 ত ধারায় মতো যদি জ্যেষ্ঠ সাব ইন্সপেক্টর না থাকে, তখন এই এএসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অভিহিত হবে। তাহলে কি বলছে? 3 নম্বরে বলছে, যদি অফিসার ইনচার্জ, সিনিয়র সাব ইন্সপেক্টর, জুনিয়র সাব ইন্সপেক্টর কেউ না থাকে, তখন এই 4 ফৌজদারি কার্যবিধি আইনের 4 ত মতে এএসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসআই তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এরপরে আসেন চতুর্থ। দেখেন এখানে কিন্তু বহুত লাইন, এত লেখা যায় না, এত লেখার সময়ও থাকে না। 4 নম্বর কি বলছে? যখন তাকে থানার কাজ হতে মুক্ত করা হবে, এই এএসআই কিন্তু থানার অনেক কার্যক্রম করে। এই থানার কাজ থেকে যখন এএসআই কে মুক্ত করা হবে, তখন তিনি কি করবেন? স্বাধীনভাবে রাত্রিকালীন দাগি পরিদর্শন, মানে রাত্রিকালীন তিনি যে দাগি আসামি বা দাগি অপরাধী তাদেরকে পরিদর্শন করবেন, জরিমানা আদায় করবেন এবং অনুসন্ধান, অস্বাভাবিক মৃত্যু, সাধারণত মামলা সময়ের অনুসন্ধান, টহল, পররক্ষী পরীক্ষা। বাংলা কথা হচ্ছে, এই থানার এএসআইকে যখন ওই কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে, করণিকের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে বা স্বাধীনভাবে ওনাকে করা হবে, তিনি কি করবেন? পরীক্ষার ডিউটি করবেন, প্রোটোকল করবেন, অনুসন্ধান করবেন, তারপরে কি করছে? টহল ডিউটি করবেন, পুলিশ দলের দায়িত্বে তিনি নিয়োজিত থাকবেন। এই স্বাভাবিক যে কার্যক্রম, এই কার্যক্রম করবেন। তাহলে এবার ছোট ছোট করে আরেকবার সারি দেয় আপনাদের সাথে। 107 এএসআই দায়িত্ব কর্তব্য। থানায় সাধারণত এএসআই দায়িত্ব কর্তব্য হলো তিনি সাব ইন্সপেক্টরের করণিক এবং রুটিন মাফিক কাজের সহযোগিতা করবেন। 1 নম্বর, সাব ইন্সপেক্টর কাজের করণিক এবং রুটিন মাফিক কাজের সহযোগিতা করবেন। 2 নম্বর হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক ব্যতীত সমস্ত রেজিস্টারের জন্য তিনি দায়ী থাকবেন। সমস্ত রেজিস্টারের জন্য এএসআই দায়ী থাকবেন। নাম্বার 3, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিনিয়র সাব ইন্সপেক্টর, জুনিয়র সাব ইন্সপেক্টর না থাকলে এএসআই এই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 4, এএসআই যখন করণিকের কাছ থেকে অব্যাহতি দেওয়া হবে, তখন এএসআই কি করবেন? পরীক্ষার ডিউটি, টহল ডিউটি এবং পুলিশ দলের অন্যান্য দায়িত্ব পালন কাজে নিয়োজিত থাকবেন। শেষ হয়ে গেল। 208 কনস্টেবলের কর্তব্যসমূহ। 208 কনস্টেবলের কর্তব্যসমূহ। কনস্টেবলের কাজগুলো কি? আমরা সবাই কনস্টেবলই ছিলাম। থানায় কনস্টেবলের গ্রেপ্তারি পরোয়ানা তামিল আসবে না? ঠিক আছে। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য মনে রাখেন। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি কি আসবে না স্যার? হ্যাঁ দাঁড়ান, তাহলে মফস্বল ডায়েরিটা আপনাদের দেখা যায়, আমার সাথে আছে। এই দেখেন আমাদের যে ব্যক্তিগত ডায়েরি, এই মফস্বল ডায়েরি। এখানে পুলিশ প্রবিধান কতগুলো আছে খেয়াল করেন। 197, 209, 558, 555 এবং 897। এতগুলো আপনার মনে রাখারও দরকার নাই। আপনি 209 পড়েই আপনি পড়লেই মনে হবে বলে মনে করি। ঠিক আছে। মফস্বল ডায়েরি 209। মফস্বল ডায়েরিতে কি লিখবেন, কি লেখা থাকে এবার খেয়াল করেন। মফস্বল ডায়েরি কি, মফস্বল ডায়েরিতে কি লেখা থাকবে বা কি না থাকবে এই বিষয় সম্পর্কে আলোচনা। এই মফস্বল ডায়েরি কিন্তু পুলিশ প্রবিধানের পূর্বেও একটা ধারায় পড়ে আসছিলাম, আপনাদের পড়ে নেই, বেশি পড়ছিলাম। ওই যে বিষের দোকান পরিদর্শন, নিরস্তদের এমসিকিউ করার জন্য বিষের দোকান যখন পরিদর্শন করে, তখন বিষের দোকানে একটা রেজিস্টার থাকে, ওই রেজিস্টারে লিপিবদ্ধ করে পুলিশ অফিসার, এবং তিনি যে ওই বিষের দোকান পরিদর্শনে গেছেন তার এই মফস্বল ডায়েরিতেও তা লিপিবদ্ধ করবেন, তিনি কি বিষয় পরিলক্ষিত হলেন। আসেন 209 স্যারেরা খুব খেয়াল করবেন। 209-এর সাথে 197, 558,
655 ব্যক্তিগত ডায়েরি বা মফস্বল ডায়েরি বলা হয়। এগুলো আমার আপনার ব্যক্তিগত ডায়েরি। তাহলে মফস্বল ডায়েরি তদন্ত বা অন্য কোনো বিষয় সংক্রান্ত কাজে মফস্বলে নিয়োজিত থাকলে সহকারী সাব ইন্সপেক্টর বা তদন্ত পদের পুলিশ অফিসারগণ বিপি ফরম নং 18-তে মফস্বল ডায়েরি সরাসরি সহকারী পুলিশ সুপার সার্কেলের নিকট দাখিল করবেন এবং তিনি ব্যক্তিগতভাবে ওই ডায়েরি পরীক্ষা করে দেখবেন এবং তার অধীনস্থ অফিসারকে বিলম্ব বা অন্য কোনো অনিয়ম দেখবেন। এই যে আমি আপনাদের দেখালাম, এইখানে আমাদের এএসআই থেকে এসআই এইখানে লেখা লাগে প্রতিদিন আপনি কি কি কার্যক্রম করলেন। সকাল রাতের 12টা 1 মিনিটে শুরু করে পরের দিন 11টা 59 মিনিটে এই ডায়েরি বন্ধ হয়। প্রতিদিন এক পাতা করে আপনি কোথায় কি করছেন বিস্তারিত ওই মফস্বল ডায়েরি বা এই ডায়েরিতে লিপিবদ্ধ করা লাগে। তাহলে তদন্ত এবং কোন কোন বিষয় সংক্রান্ত মফস্বলে নিয়োজিত থাকলেন, আপনি মফস্বলে যে কী কাজে নিয়োজিত ছিলেন, সহকারী সাব ইন্সপেক্টর তদন্ত পুলিশ অফিসারগণ বিপি ফরম নম্বর 28-এ এইগুলো লিপিবদ্ধ করে। মানে এএসআই লেখে, ইন্সপেক্টর সার্কেল লেখে না জানা নাই। এএসআই আর এসআই এই 2 র্যাঙ্কের লোক এই মফস্বল ডায়েরি লেখে। এই মফস্বল ডায়েরি আপনি কি করলেন, আপনি কোন কাজে নিয়োজিত ছিলেন এই সম্পর্কে এই মফস্বল ডায়েরি প্রতিদিন লেখা লাগে। এই হলো প্রথম কথা। এটা দেখে কিনা সার্কেল স্যার, আমাদের এখানে বলে মহানগরে বলে জুনের স্যার, জুন মনে হয় বলে জুন, আর জেলা পর্যায়ে সার্কেল স্যার দাখিল করতে হয় এবং তিনি ব্যক্তিগত ডায়েরি পরীক্ষা করে দেখেন এবং তার অধীনস্থ অফিসারকে বিলম্ব অন্যান্য অনিয়ম থাকলে দেখে ফেলায় কি কি অনিয়ম আছে, আপনি কোথায় গেছিলেন কি না গেছিলেন এই মফস্বল ডায়েরি দেখলে স্যারেরা বুঝতে পারে। এবার মফস্বল ডায়েরিতে কেস ডায়েরির বিষয়বস্তু বা মামলার সংক্ষিপ্ত সার থাকবে না। তাহলে আপনি যে মফস্বল ডায়েরি, আপনার কিন্তু কেস ডায়েরি আর মফস্বল ডায়েরি এক না। আবার ট্যুর ডায়েরি 61 তো আপনাদের সাথে পড়ানো হয় নাই। ট্যুর ডায়েরি হলে এএসপি থেকে তদন্ত, আর এএসআই থেকে এসআই পর্যন্ত মানে ইন্সপেক্টর স্যার আছে কিনা জানতে পারলে ভালো হতো। এই মফস্বল ডায়েরি এই র্যাঙ্কের লোক ব্যবহার করে, আর এএসপি থেকে ট্যুর ডায়েরি ব্যবহার করে। কোনটা ট্যুর ডায়েরিতে লেখে আর আমাদের এএসআই আর এসআই লেখে মফস্বল ডায়েরিতে আপনি মফস্বলে কি কি করছেন, কি কি কার্যক্রম, কি কি ডিউটি করেন ওইখানে লিখে রাখা হয়। এরপরে আবার মফস্বল ডায়েরি কেস ডায়েরি, এই যে মামলা তদন্ত কর্মকর্তা কিন্তু কেস ডায়েরিতে তার মামলার কখন শুরু হয়েছে কখন শেষ হবে, কোন কোন বিষয় পরিলক্ষিত করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন, ওইটা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে। হ্যাঁ, মামলার সংক্ষিপ্ত সার থাকে, সেখানে মামলার সংক্ষিপ্ত সার থাকে, কিন্তু এই মফস্বল ডায়েরিতে আপনার মামলার বিষয়বস্তু কেস ডায়েরির বিষয়বস্তু লেখা যাবে না, লেখা লাগবে না। তবে মামলার জন্য কত সময় ব্যয় হয়েছে, আপনি এই মামলার জন্য কতটা সময়, আপনার যে কেস ডায়েরি খুলেছেন ওই কেস ডায়েরি মামলার জন্য আপনি কতটা সময় ব্যয় হয়েছে তার জন্য ইঙ্গিত থাকবে এবং মামলার কেস ডায়েরির সূত্র উল্লেখ থাকবে। আপনি যে মামলা তদন্ত করতেছেন ওই তদন্তর আপনি কি কি ইঙ্গিত পাইছেন এবং এই কেস ডায়েরির সূত্র কোথার থেকে সূত্র হয়েছে এই মফস্বল ডায়েরিতে তা লিখবেন। তাহলে মফস্বল হলো তদন্ত এএসআই থেকে এএসআই এবং সাব ইন্সপেক্টর তদন্ত পদমর্যাদার পুলিশ অফিসারগণ বিপি ফরম নম্বর 28-এ এই আপনার দৈনন্দিন কাজের হিসাব, আপনার দৈনন্দিন কোথায় কি করছিলেন এই সংক্রান্ত বিষয়ে এই মফস্বল ডায়েরি বা ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। 209 মফস্বল ডায়েরি। স্যাররা মনে হয় বুঝতেছেন, খেয়াল করবেন। আপনি থানায় আছেন, যেদিন থানায় যোগদান করলেন আপনার জন্য একটা ব্যক্তিগত ডায়েরি ইস্যু হয়ে যাবে বা মফস্বল ডায়েরি। এই মফস্বল ডায়েরি আপনি কবে ডিউটি শুরু করছেন, কোন দিন কি ডিউটি করছেন বিস্তারিত লেখা থাকে। কখন আসামি ধরতে গেছেন, কার সাথে আসামি ধরে নিয়ে আসলেন, সেটা আপনার মফস্বল ডায়েরিতে আপনি আপনারটা লিখবেন। আর যেটা জিডি বা সরকারের নিয়ন্ত্রণে সেটা সরকার লিখবে। এবং এই ডায়েরিটা আপনার দেখার জন্য আপনি সার্কেল স্যারের কাছে দেবেন। এখানে যদি আপনি ভুল ত্রুটি করেন, অনিয়ম করেন, তা সেটা স্যার এই বিষয়ে পরিলক্ষিত করবে, সার্কেল স্যার। কিন্তু এই ডায়েরিতে আপনি কেস ডায়েরির বিষয়ে লিপিবদ্ধ করতে পারবেন না। এই বিষয়ে আপনি কেস ডায়েরি এবং
কেস ডায়েরি সংক্রান্ত সংক্ষিপ্ত বিষয় সারসংক্ষেপও লিখবেন না। আপনি এই কেস ডায়েরি দিয়ে মামলার কতটা সময় ব্যয় হয়েছে এবং তাতে কী ইঙ্গিত থাকে মামলায় সেই বিষয় সম্পর্কে উল্লেখ করতে পারেন কেস ডায়েরিতে। স্যার এইলো 209 আপনারা শুনলেন। এখন আসেন 211। ভেরিফিকেশন কি আপনাদের আসে? স্যারেরা বলেন যদি ভেরিফিকেশন সত্যতা প্রতিবেদন লিপি ভেরিফিকেশন, স্যারেরা কথা বলেন না আলিবাদ ও স্যারেরা বলেন যদি ভেরিফিকেশন পারবেন কিনা 211 স্যার আলিবাদ। হ্যাঁ লোকমান স্যার ভেরিফিকেশন দরকার নাই। আচ্ছা বলি তো আসছে তাহলে 239। আপনারা খুব কম সময় নিয়ে আসেন, যেটা আসবে ওইটাই আলোচনা হবে, ঠিক আছে? 239 খ কিবার সময় চলেছিল 239 খ পড়ার দেখলেন কি ক্লাস নিয়ে গেছি আবার আসি ক্লাস নিয়েছি, সমস্যা কি? পড়েন, আপনি পড়বেন, আপনি আপনার গৌরব, আপনি আপনার যোগ্যতা অর্জন করবেন, সম্মান বেড়ে যাবে। ফাঁকি দেবেন এই যে আমার মতো 23 বছর পরে র্যাঙ্ক পাবেন, ঠিক আছে? ফাঁকি দেবেন না, বিশাল দাম। মামলার মালখানার তালাচাবি, এই যে আপনারা আমি যারা পড়ি এখন আজকে একটা সম্মুখ ধারণ হবে, তখন বুঝতে পারবেন যে কত সুন্দর জিনিস। মালখানার তালাচাবি কেন কনস্টেবল থানার দায়িত্বে থাকে এই বিষয় সম্পর্কে আজ ধারণা পাবেন। কখন কনস্টেবল দায়িত্বে থাকে এবং কি করা লাগে। মালখানার দরজা বা সিন্দুকের মজবুত তালা লাগানো হবে। তাহলে 339 বলছে মালখানার চাবি। তাহলে কেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলার সময় 339 খ ব্যবহার করে ক সেই সম্পর্কে আলোচনা করব। খ বাতিল। তাহলে মালখানার দরজা, থানার কোন জায়গা? থানার মালখানা। আমরা এখন যা পড়ব থানা। তাহলে মালখানার দরজা, থানার যে মালখানা তার দরজা সিন্দুকের মজবুত তালা লাগানো হবে। তাহলে থানার মালখানা আছে আর সিন্দুকের মজবুত তালা লাগানো হবে এবং এর চাবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রাখা হবে। মালখানার দরজা এবং সিন্দুকের মজবুত তালা, এর যে তালা লাগানো হবে তার চাবি থাকবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। হাজতের চাবি কর্তব্যরত সেন্টির নিকট বা প্রহরীর কাছে থাকবে। তাহলে হাজতের চাবি কার কাছে থাকবে? হাজতখানার চাবি পেলাম 3 মালখানা সিন্দুকের মজবুত তালা লাগা, এই চাবি থাকবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। কিন্তু হাজতখানার চাবি কর্তব্যরত প্রহরের নিকট বা সেন্টির নিকট থাকবে। খেয়াল করেন, এইখানে হলো বিধিবাহন। এইখানে সেই কথা যখন টিকা একজন কনস্টেবল ভারপ্রাপ্ত অফিসার হিসাবে গণ্য হবেন যখন ওই প্রবিধানের উদ্দেশ্য সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অনুপস্থিত থাকে। এইখানে বলছে কিরকম, যখন এই যে মালখানার চাবি সবাই চলে গেছেন থানার থেকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই কেউ নাই, জুনিয়র সিনিয়র কেউ নাই, তখন যিনি এই থানার ভারপ্রাপ্ত প্রহরীর দায়িত্বে থাকবেন তার কাছে কিন্তু একটা চাবি থাকে, হাজতখানার চাবি। এই হাজতখানার চাবি তার কাছে থাকা মানে থানার দায়িত্বে তিনি তখন আছেন, আর বাকিরা সব চলে গেছে। থানার দায়িত্বে কে আছেন? এই প্রহরী আছেন। এই ক্ষেত্রে তখন একজন কনস্টেবলই থানার দায়িত্বে আছেন বলে গণ্য হবে, থানার দায়িত্বে আছেন বলেই গণ্য হবে। তখন একজন প্রহরী পুরো থানা নিয়ন্ত্রণ করে, তখন এই থানার দায়িত্বে এইখানে বলছে কি একজন কনস্টেবল ভারপ্রাপ্ত অফিসার হিসেবে গণ্য হবেন যখন এই প্রবিধানের উদ্দেশ্য সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর অনুপস্থিত থাকে। তারপরে সবাই চলে গেছে কিন্তু একটা চাবি থেকে গেছে, সেটা হলে কনস্টেবলের নিকট যিনি প্রহরীর দায়িত্বে আছেন। তাহলে সব দায়ভার এখন ওনার কাছে, আসামি থাকলে না থাকলে সব কিছু এই কনস্টেবল নিয়ন্ত্রণ করে। তাহলে মালখানার চাবি বা আজতখানার চাবি 239 ক, মালখানা বা আজতখানার চাবি 239 ক। এখন আজকে এই পর্যন্তই, কালকে 243 এই কেস ডায়েরি রুচিতে শুরু করবেন ইনশাল্লাহ।